বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বৈদেশিক সফরে গিয়েছিলেন মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে তিনি চীনে গিয়েছিলেন এবং এই দুটো দেশ সফর শেষে তিনি দেশেও ফেরত এসেছেন এবং এটাকে অনেকেই বাংলাদেশের কূটনীতির নতুন অধ্যায় বলছেন। মূলত এই দুটো সফর কিন্তু ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন সফরটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। মূলত চীন সফর নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই মালয়েশিয়া এই আলোচনার মধ্যে থাকবে। অবশ্যই যেসব দেশে তিনি যাননি এবং ভবিষ্যতে যাবেন বা যাবার নাও যেতে পারেন সেই সব দেশের প্রসঙ্গ এই আলোচনায় আসবে। ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক, ভূ নিরাপত্তার বাস্তবতায় আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার কামরুল হাসান। তিনি সর্বশেষ রাশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কানাডাতে, সিঙ্গাপুরেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার ডানে রয়েছেন পারভেজ করিম আব্বাসী। পারভেজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতির শিক্ষক, ভূ রাজনীতি তার কাজের বিষয় এবং তিনি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস-এর নির্বাহী পরিচালক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার কামরুল হাসান, একটু প্রথমেই আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরকে অনেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক বলছেন। আপনি কিভাবে দেখছেন? পারভেজের কাছে ওই প্রশ্নটাই আমার থাকবে, ছোট্ট জাস্ট সূচনা বক্তব্য হিসেবে যদি একটু বলেন। আপনি যদি মনে করেন যে এটা সরকারের লুকিস্ট পলিসির একটা অংশ, যে তিনি মালয়েশিয়া এবং চীন দিয়ে সেই লুকিস্ট পলিসির সূচনা করলেন, তো এটা কিন্তু আসলে নতুন না। 2001-এ যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন আমার পরিষ্কার খেয়াল আছে, আমাদের তখন মুখ্যমন্ত্রী ছিলেন মোরশেদ খান সাহেব। বললেন যে আমাদের এখন প্রধান ফোকাস হলো লুকিস্ট পলিসি এবং এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় নির্ণায়ক। তো সেই সময় বিবেচনাটা ছিল এরকম যে আসিয়ানের সাথে আমাদের সম্পর্কটা প্রগাঢ় করা, জাপান আমাদের প্রধান ডেভেলপমেন্ট পার্টনার, চীনের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। তো সব মিলিয়ে মানে বিএনপির সবসময়ই তো একটা ফোকাস ছিল ইস্ট এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া সেন্ট্রিক, এটা কোনো নতুন বিষয় না। আর চীনের সাথে বিএনপির সম্পর্ক সবসময় গভীর ছিল। মাঝে 2003-এর একটা ঘটনার কারণে সম্পর্কে একটা ছন্দপতন হয় এবং বলা যায় যে দীর্ঘদিন ধরে মানে বিএনপি রাজনৈতিক দলের সাথে চীন সরকারের একটা অস্বস্তিকর সম্পর্ক ছিল। আমার মনে হয় এইবারের সফরের মধ্য দিয়ে সেই শীতল সম্পর্কটা বিএনপি বোধহয় অথবা বিএনপি সরকার কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং দল হিসেবে বিএনপি এবং চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে একটা সমঝোতা স্মারক, এইটা খুব নতুন। আমি কিন্তু আগে এরকম শুনিনি বাংলাদেশের কোনো পার্টির সাথে, তারা এত এর আগে করেইনি। তবে চীনের লোকজন ঢাকাকে চিনে, সেই আপনাদের মানে আপনার নিশ্চয় খেয়াল আছে, বইতে পড়েছেন, আমিও তো বইতে পড়েছি। সেটা হলো যে পাকিস্তানের সাথে যে চীনের যে আজকের যে সম্পর্কের সূচনা, সেই সূচনা কিন্তু পূর্ব পাকিস্তানি প্রধানমন্ত্রীদের হাতে। মোহাম্মদ আলী বগুড়া বান্দুং কনফারেন্সে যান, সেই বান্দুং কনফারেন্সে চৌ এন লাইয়ের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মানে গভীর যে সম্পর্ক বিল্ড আপ হয়, সেটাকে আরও পাকাপোক্ত করলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি চৌ এন লাইকে ঢাকাতে সংবর্ধনা দিলেন এবং একটা সময় ছিল যে মানে চীনের সাথে সাংঘাইয়ের সাথে ঢাকার কিন্তু নিয়মিত বিমান যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন চায়নার কিন্তু অনেক দেশে প্লেনের ল্যান্ডিং রাইট ছিল না, তারা ঢাকাকেই ব্যবহার করতো আপনার ট্রানজিট পয়েন্ট হিসেবে। তো এইগুলির কারণে মানে চায়নার মানে নীতি নির্ধারকদের দৃষ্টিতে বাংলাদেশ সবসময় ছিল এবং সেটা আরও আপনার স্পষ্টীকরণ হয় আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে চীনে সফর করেন। সেই সময় কিন্তু তাকে সরকার প্রধানের মতো যে ধরনের প্রটোকল সেটা দেওয়া হয় এবং তাদের আলোচনার যে বিষয়বস্তু, সেইখানে দেখা যায় যে চীনের স্টেট প্রিমিয়ার
আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী প্রধান আর অথবা আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর যেই বলেন, জিয়াউর রহমান সাহেবকে কিন্তু তিনি পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন। এই যে এখন এবার দেখলাম যে আবার এই ঘোষণাপত্রে এসছে, সেটা হলো যে বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীনের অব্যাহত সমর্থন থাকবে। এই ফ্রেজটা এতদিন পরে কেন ব্যবহার হলো সেটা কিন্তু আমার কাছে এক ধরনের, মানে আমি একটু লিটল বিট কনফিউজড আর কি। হ্যাঁ, বাট চীনের যে জিয়াউর রহমান সাহেবের সফরের সময় কিন্তু এই জিনিসটা কিন্তু মানে এসেছিল। আর আলোচনা তো আমরা দেখলাম যে তিনি সব পর্যায়ের, যেটা মানে আপনার যে কোনো মানে গুরুত্বপূর্ণ সফরে যা হয়, তিনি স্টেট প্রিমিয়ারের সাথে ফর্মাল মিটিং করলেন, প্রেসিডেন্টের সাথে মিট করলেন, এবং সিপিসির প্রধানের সাথেও তিনি মিট করলেন। তো আমার মনে হয় যে মানে ইন ওয়ান সেন্স যে এক্সট্রিমলি হাই লেভেলের আমি আসবো আবার আপনার কাছে। পারভেজ, আপনার কাছে ওই একই প্রশ্ন সূচনা বক্তব্য হিসেবে ইন ডিটেইলে আমরা একটু পরে আলোচনায় যাব, প্লিজ। নতুন সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমানের যে প্রথম যে বৈদেশিক সফর, এবং এই সফরে এখানে প্রথম ধাপ ছিল হচ্ছে মালয়েশিয়া, দ্বিতীয় ধাপ ছিল হচ্ছে চীন। আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে আপনি যদি দেখেন উনি যখন সফরগুলো প্রথম রাষ্ট্রীয় সফর শেষ করে আসলেন, তখন পার্লামেন্টে, সংসদে কিন্তু ওনাকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়া হয়েছে, এবং এর মধ্যে বিরোধী দলও কিন্তু আমি দেখলাম, যতদূর আমার মনে পড়ে, তারাও কিন্তু এখানে হচ্ছে ইতিবাচক কথা বলেছে। এখন এটা কিন্তু একটা বেশ মজার একটা বিষয় যে যে দুটো রাষ্ট্রে উনি সফর করতে গেছেন, সেখানে কিন্তু জামাত এবং এনসিপির নেতৃবৃন্দর কিন্তু যথেষ্ট উষ্ণ সম্পর্ক আছে। মালয়েশিয়ার কিন্তু আনোয়ার ইব্রাহিম কিন্তু আমরা জানি যে পলিটিক্যাল ইসলাম, ওনার ওখানে হচ্ছে যে ওনার আইডিওলজি আছে, এবং জামাতের নেতৃবৃন্দর সাথেও কিন্তু ওনার এক ধরনের এখানে হচ্ছে একটা উষ্ণ সম্পর্ক আছে, থাকতেই পারে। তো মালয়েশিয়া ভিজিটে, এবং হচ্ছে মুসলিম প্রধান দেশ, এবং মালয়েশিয়াতে উনি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আনোয়ার ইব্রাহিম যথেষ্ট ওয়াকিবহাল ও আগ্রহ রাখেন। তো একদিকে এখানে দেখলাম যে প্রথমবার দেখলাম যে গভর্নমেন্ট এবং অপোজিশনের মধ্যে এক ধরনের কনসেনসাস, এবং দ্বিতীয় এই 2024-এর এই শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম যে চীন যেহেতু ওদের সাথে আমাদের বর্ডার নেই, এবং যেহেতু চীনের হচ্ছে পররাষ্ট্রনীতি অত্যন্ত ফ্লেক্সিবল, আমরা কিন্তু দেখেছি যে চীন থেকে, বেইজিং থেকে আপনার বিএনপি বলেন, জামায়াতে ইসলামী বলেন, তখন এনসিপি হয় না, এনসিপি যেহেতু বলে ছাত্র সমন্বয়কদের, তাদেরকে কিন্তু ক্রমাগত কিন্তু হচ্ছে বেইজিংয়ে নিয়ে গিয়ে এনগেজমেন্ট হয়েছে। তো চীনের আমি বলবো পররাষ্ট্রনীতি অত্যন্ত এখানে ম্যাচিওর, এবং ওরা যে একটা সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হিসেবে আসছে, বা ইউএসএকে একটা অ্যাগ্রেসিভলি, এবং ওরা হচ্ছে এক্সপেন্সিভ একটা পাওয়ার। আপনি দেখুন এখানে আমরা কত কিছুর ব্যাপারে কিন্তু দেখেন, এখানে ছোট ছোট বিষয়ে কিন্তু দেখি যে সরকার ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য আছে। মালয়েশিয়া এবং তার চেয়ে বেশি চীনের একটা এখানে সফরের ব্যাপারে এটা কিন্তু দেখবেন যে হচ্ছে মোর অর লেস ইউনিফর্ম কনসেনসাস আছে যে এটা একটা ভালো দিক হয়েছে। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে 2015 থেকে 16-র কথা আমার মনে পড়ে, আমরা বর্তমান নিয়ে থাকি, অতীত নিয়ে আমরা ভুলে যেতে চাই। তখন শেখ হাসিনা সরকারের আমলে, এবং তখন দামি নির্বাচন শুরু হয়ে গেছে, দামি নির্বাচন এবং দামি দামি কথাবার্তা। তখনও কিন্তু যখন প্রেসিডেন্ট শি জিনপিংয়ে যখন সফর হলো, তখন আমি দেখলাম অনেক লোক, ব্যক্তিগত যাদেরকে চিনি, যারা শেখ হাসিনাকে একদম দু চোখে দেখতে পারে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস চলে আসছিল যে ঠিক আছে, এবার চীন আসছে, ওরা কিন্তু ভারতকে ফ্যাক্টর করবে। তো এখন চীনের সাথে আমাদের নিশ্চয়ই আমাদের বিনিয়োগের এখানে অনেক বড় একটা সম্পর্ক আছে। আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমদানি সূত্র হচ্ছে চীন। আমাদের হচ্ছে প্রায় 13% হচ্ছে যে আমাদের বৈদেশিক ঋণ চীনের কাছ থেকে পাওয়া, এবং আমাদের এই অর্থনীতি অচল অবস্থা আমাদেরকে সেখানে যদি আমরা ইকোনমিক মোমেন্টাম আনতে চাই, চীনের এখানে সহযোগিতার দরকার আছে। এবং অবশ্যই বলতে হবে যে আমাদের আর্মড ফোর্সেস যে রিক্রুট, এখানে যে আমরা ওয়েপন্স নিই, এটা সিপ্রি অনুযায়ী, এখানে মানুষ বলবে যে কোথা থেকে মন গড়া কথা বলছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি থেকে কিন্তু বলে যে প্রায় 70% উপর কিন্তু আর্মড সোর্স করা হতো হচ্ছে এখানে হচ্ছে চায়না থেকে। তো চীনের সাথে সম্পর্ক আমাদের অনেক গভীর, কিন্তু সামনে এখন চলে আসছে হচ্ছে ভারত ফ্যাক্টর, যেটা চিরকালই আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটা আছে, যে ভারতকে ব্যালেন্স করার জন্য আমাকে অন্য একজন এক্সটার্নাল অ্যাক্টর আনতে হবে। এবং এখন তো আমরা হচ্ছে এই ডক্টর ইউনূসের সরকারের আমলে আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের বলয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢুকেই গেছি। এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি রিয়াকশনটা হবে, এটা হচ্ছে দেখার বিষয়।
জি, অ্যাম্বাসাডর কামরুল, আপনি ইঙ্গিত করছিলেন এবং সেই ইঙ্গিতের সূত্র ধরেই প্রশ্নটা, যে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক এখন তাদের ভাষায়, জয়েন্ট স্টেটমেন্টের ভাষায়, যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপে উন্নীত হয়েছে। বাস্তবে এই পরিবর্তনের অর্থটা কি? চীনের তো ধরেন এই দক্ষিণ এশিয়া নিয়ে তার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, ভারত মহাসাগর নিয়ে তার একটা চিন্তাভাবনা আছে, এবং সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু চীনের দিক থেকে প্রস্তাবটা এসছে, যেটা হলো যে ঢাকা খুনমিং মিয়ানমার বাংলাদেশ করিডোর, ইকোনমিক করিডোর। তো এটা আসলে ঠিক একেবারে নতুন কোনো কিছু না। এর আগে তো ধরেন ওই যে চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং খুনমিংকে মিলিয়ে এক ধরনের করিডোরের কথা আগেও আলোচনা হয়েছিল, এবং সেটা পরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়টা সামনে আসার পরে ভারত এটা থেকে সরে যায়। তো ওইটা তো একটা দিক আছে, এবং বাংলাদেশের দিক থেকে তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুনেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তো সেটা আমাদের দেখতে হবে। আরেকটা প্রস্তাব, এটাও চীনের থেকে সম্ভবত এসেছে, সেটা হলো যে আপনার 2+2, যে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী সমন্বয়ে ওই চীন থেকে তাদের পররাষ্ট্র প্রতিরক্ষা থাকবে, বাংলাদেশ থেকে আমাদের পররাষ্ট্র প্রতিরক্ষা থাকবে, যে ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট ভারতের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে। তো সব কিছু দেখে মনে হয় যে সেটা হলো যে চীন বাংলাদেশের সাথে এক ধরনের স্ট্র্যাটেজিক একটা অ্যারেঞ্জমেন্টে যেতে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এইটা নিয়ে মানে এটা তো মাত্র মানে আইডিয়াটা ফ্লোট হলো। এখন আমাদের দেখতে হবে যে এখানে ভারতের প্রতিক্রিয়া কী, এখানে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী। ভারত তো সবসময় মানে আমরা যে কোনো প্রকল্প নিলেই সেখানে তারা চীনকে দেখে, মানে চীন ফোবিয়া তাদের মধ্যে এত প্রকট। হ্যাঁ, যদিও মানে চীনের সাথে ভারতের ব্যবসার কিন্তু কোনো কমতি নেই। আমাদের সাথে চীনের ব্যবসা হলো $24 বিলিয়ন, তার মধ্যে চীন রপ্তানি করে $23 বিলিয়ন। ভারত কিন্তু ভারতের সাথে চীনের ব্যবসার ভলিউম হলো প্রায় $157 বিলিয়ন। হ্যাঁ, এর মধ্যে চীন রপ্তানি করে $113 বিলিয়ন। তো কিন্তু বাংলাদেশে অথবা ভারতের প্রতিবেশী কোনো দেশে চীনের যদি ব্যবসায়িক প্রেজেন্স, সামরিক প্রেজেন্স তো পাকিস্তান ছাড়া আসলে কোথাও নাই। অস্ত্র বিক্রি করা সেটা অন্য জিনিস, কিন্তু সরাসরি যে ফিজিক্যাল প্রেজেন্স সেটাও পাকিস্তানও সরাসরি এটা, বাট লিমিটেড স্কেলে। তো মূলত ব্যবসায়িক ব্যাপার, এবং চাইনিজরা যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অথবা তারা যেটা দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যে যে আর্থিক সহায়তা যেটা দেওয়া, প্রকল্প সহায়তা সেটা দিচ্ছে, সেটা নিয়েই তো ভারতের প্রতিক্রিয়ার কোনো শেষ নেই। তো তারপরে এই যে আমরা সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাথে যেই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট যেটা করলাম, সেখানে তো এমন এমন কিছু ধারা আছে, তাতে মানে চীনের দিক থেকে যে দুইটা প্রস্তাব এসছে সেই প্রস্তাবের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। জি, পারভেজ, এই যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটা কি শুধুই ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, নাকি এটা ভবিষ্যতের অর্থনীতি, প্রযুক্তি, নিরাপত্তা, সহযোগিতার একটা ভিত্তি? পুরোটাই। কেন আমরা পুরোটাই আমি বলবো যে চীনের যেখানে এটা আছে, যদি আমি দেখুন, আমি লিস্টে দেখছিলাম, আপনি যখন ওখানে অ্যাম্বাসেডর কামরুলের সাথে কথা বলছিলেন, যে প্রশ্নটা করলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে উঠিয়ে আনছি আমি উদ্ধৃতিটা, যে চীন এশিয়াতে সবার সাথে স্ট্র্যাটেজিক কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ করে না, মাত্র কয়েকটি দেশের সাথে করেছে। 1 থাইল্যান্ড, 2 শ্রীলঙ্কা, 3 ক্যাম্বোডিয়া, 4 পাকিস্তান, 5 ইন্দোনেশিয়া, 6 নম্বর হচ্ছে বাংলাদেশ। তো পররাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, উনি পড়াশোনা করেই জেনে শুনে বলছেন, তো নির্ভুল তথ্য। এখন দেখুন, এইসব দেশে অবশ্যই চীন বিনিয়োগ করছে বড়, এবং এখানে সম্ভাবনা অর্থনীতি আছে, চীন সবসময় ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দেয়। তো দেয়ার ইজ অলসো ডিপার কাইন্ড অফ থিঙ্কিং। কেননা 2027 সালে প্রেসিডেন্ট শি জিনপিং পুরো চীনকে কিন্তু এক ধরনের একটা একতা উনি সৃষ্টি করেছে, যে তাইওয়ান যেটা আছে, তারা বলে যে লস্ট প্রভিন্স বা রেনেগেড প্রভিন্স, ব্রেকঅ্যাওয়ে প্রভিন্স, তাদেরকে সাথে ওরা হচ্ছে রিইউনিফিকেশন করবে, আবার হচ্ছে মেইনল্যান্ড চায়নার সাথে একত্রীকরণ করবে। এবং এটার জন্য আমরা দেখেছি যে যারা
একনায়কতন্ত্র, তারপরে এইভাবেই বলা যাবে। আপনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন বা সেই অর্থে আপনি প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেন, তাদের কথাকে সবাই মনে করে স্টান্টবাজি। এটা স্টান্টবাজি না, এটা কিন্তু এটা টেলিগ্রাফিং অফ ইন্টেন্ট। ঠিক যেমন ইউক্রেনকে বারবার ওরা সতর্ক করেছিল রাশিয়া, যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যদি তোমরা যোগদান করো বা নেটোতে যোগদান করার চেষ্টা করো, আমরা কিন্তু সামরিক অভিযান করবো। প্রেসিডেন্ট পুতিন কিন্তু করে ফেলে, শি জিনপিংও কিন্তু এভাবে মেসেজটা টেলিগ্রাফ করছেন, মেন্টাল একটা এখানে একটা টেনশন ক্রিয়েট করার জন্য বা একটা সাইকোলজিক্যাল প্রেশার করার জন্য। কিন্তু চীনের লাইফ লাইন যেটা আছে, সেই যে মালাক্কা স্ট্রিট, যে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর এখান দিয়ে যায়, খুব সংকীর্ণ একটা জায়গা, যেখানে 70% হচ্ছে চীনে যত ম্যারিটাইম কার্গো যায়, ওটা কিন্তু যে কোনো সময় যুক্তরাষ্ট্র কিন্তু বন্ধ করে দিতে পারে, কারণ ওদের ওখানে প্যাসিফিক ফ্লিট আছে। তার জন্য চীন কিন্তু অল্টারনেট রাউট খুঁজে বেড়াচ্ছে। এর জন্য কিন্তু দেখবেন শ্রীলঙ্কাতে রাজাপাকসেতে এখানে, কলম্বোতে ডিপসি পোর্ট, হাম্বানটোটা, এগুলো এই পোর্টগুলো সব এখানে ডেভেলপ করলো। ঠিক তার সাথে সাথে আপনি পাকিস্তানে দেখেন গোয়াদার পোর্টটা সৃষ্টি করলো, কেন হচ্ছে যে এখন আপনার ম্যারিটাইম এখানে এই চোক পয়েন্ট থেকে সরে যাওয়ার জন্য। ক্যাম্বোডিয়াতে সেই রকম হচ্ছে ডিপসি পোর্ট ওরা করেছে। থাইল্যান্ডে ওরা একটা ল্যান্ড বর্ডার কানেক্টিভিটি করছে ইউনানের সাথে, ওই দিক দিয়ে এখানে নিয়ে যাবে, বা কাচিন স্ট্রিট দিয়ে ওই দিক দিয়ে যাবে, পোর্টও ওরা ব্যবহার করতে যাচ্ছে। ইন্দোনেশিয়া তো ওই রকমই, ইন্দোনেশিয়ার সাথে যথেষ্ট 10% ইন্দোনেশিয়ার জনসংখ্যা হচ্ছে চীন বংশোদ্ভূত, তো ওখানে হচ্ছে ওদের প্রভাব আছে। ঠিক তেমনি বাংলাদেশে এবার দেখেন যেগুলো কথা হচ্ছে, আমরা চেয়েছি যে মংলা পোর্টের মডার্নাইজেশন, এবং এটা তো জানা কথা যে শেখ হাসিনা সরকারের আমলে যখন উনি এখানে বিআরআই এখানে সদস্যপদ নিলেন, তখন কিন্তু চীন কিন্তু এখানে মংলা এবং হচ্ছে তার সাথে সাথে হচ্ছে আমাদের এই মাতারবাড়ি এখানে, ওখানে কিন্তু দুটোই যেখানে চেয়েছিল এখানে আর পায়রা তো এখানে আছে। তো তখন কিন্তু ভারত, সোনাদিয়া, এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের চাপটা কিন্তু ছিল। এবং দেখুন এই যে যেখানে চিটাগং ডিপসি পোর্টটা এখানে যদি এখানে করা যায়, বা যে মংলা যদি করা যায়, এটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গে এখানে কলকাতা এবং হলদিয়া পোর্টের জাস্ট উল্টা দিকে। তো এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক, এখানে কিন্তু এখানে ইন্ডিয়াকে একটা ইনসার্কেলমেন্টের একটা ব্যাপার আছে, এবং ওরাও চেষ্টা করছে যে এখানে একটা স্ট্রিং অফ অল্টারনেট পোর্টস ওরা বানাবে, যেখানে যদি আপনার যদি মালাক্কা স্ট্রেটে যদি চোক পয়েন্টে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওরা যদি এই 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 অনেকটা গালফ অফ হরমুজের মতো বন্ধ হয়ে যাওয়ার পর যখন যুক্তরাষ্ট্র বাকি বিশ্ব যেভাবে চাপে পড়েছিল, সেরকম চাপ যাতে চীনে না পড়ে, তার জন্য ল্যান্ড বর্ডার রাউটস, তারপর ইকোনমিক করিডোর, এগুলো সব চেষ্টা করছে। ওই প্রজেক্টের এক্সপ্যানশন অনুযায়ী ওরা কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্ট্র্যাটেজিক এখানে পার্টনারশিপের প্রথম এখানে ধাপটা এখানে শুরু হলো। তো জিওপলিটিক্যাল চেস বোর্ডে কিন্তু আমরা অনেক আগেই ঢুকে গেছিলাম, এবং শেখ হাসিনার সরকার বলেন, ডক্টর ইউনূসের সরকার বলেন, বা হচ্ছে এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের সাথে চীনের সাথে ইন্টারঅ্যাক্ট না করে কোনো উপায় নাই, কিন্তু চীনের স্বার্থ এখানে আছে এক। এবং দুই, যদি আপনি এখানে দেখেন, এখানে ওরা আমাদেরকে কিসের দিকে নিয়ে, আমাদের এখানে কী কী অফার দিয়েছে। আমরা অনেক বছর ধরে ওরা চেয়েছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যোগদান করতে। অন পেপার ইট সাউন্ডস ভেরি নাইস, কেন যে ইউএনের এখানে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ওটারই একটা ইনিশিয়েটিভ। তো আমি বলছি যে দারিদ্র বিমোচন হবে, আমি বলছি বিনিয়োগ হবে, আমি বলছি হচ্ছে আপনার যে প্রযুক্তি এখানে হচ্ছে ট্রান্সফার হবে, আমি হচ্ছে কর্মসংস্থান হবে, নবায়নযোগ্য এখানে জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হবে, গ্রিন মাইনিং হবে, সবই ভালো কথা। কিন্তু চীন কিন্তু তার ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং এটা একটা কম্পোনেন্ট, এর সাথে আরও দুটো আছে, গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এবং এই তিনটাকে বলা হয় বিআরআই সফট কম্পোনেন্ট। যুক্তরাষ্ট্রের থেকে পৃথক একটা আলাদা এখানে হচ্ছে একটা ওরা ওয়ার্ল্ড অর্ডার ওরা চেষ্টা করছে, এবং এটার ব্যাপারে, এবং তার সাথে সাথে আমাদেরকে এটাও বলা হয়েছে, এটা যে আমরা দেখলাম যেখানে কথা উঠেছে যে পান্ডা বন্ডে এখানে ইনলিস্টেড হচ্ছে, বাংলাদেশি কোম্পানি যদি চীনা মার্কেটে এখানে রেজিস্টার্ড হয়, ওখান থেকে অর্থায়ন করতে পারবে, কিন্তু ইউয়ানে করতে হবে। ইউয়ানে, আর বলেছে যে ক্রস বর্ডার এখানে ইউয়ান ট্রানজ্যাকশন বেশি করতে হবে। এবং আমরা যে বড় বড় কোম্পানির কাছ থেকে আমরা চাইছি বিনিয়োগ হবে, যেমন বিওয়াইডি সবচেয়ে বড় হচ্ছে কার মেকার, 54% গ্লোবাল মার্কেট, বা হচ্ছে বাইডু, যে আপনার এখানে হচ্ছে যে বড় এখানে ইঞ্জিন প্ল্যাটফর্ম, ইন্টারনেট প্ল্যাটফর্ম। 3, আপনার আলিবাবা, যেখানে এত বড়, যেখানে হচ্ছে অ্যামাজনের ইকুইভ্যালেন্ট বা এর চেয়েও বড়। তো এই সবগুলো কোম্পানির উপর কিন্তু সাম্প্রতিককালে পেন্টাগনের কিন্তু এখানে নিষেধাজ্ঞা লেগেছে, যে ওরা বলছে যে এখান থেকে নাকি হচ্ছে যুক্তরাষ্ট্রের যে সেন্সিটিভ টেকনোলজি এখানে ইম্প্যাক্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে যে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি, আমাদের অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডেই লেখা আছে সেকশন 4 আর্টিকেল 4.3-তে, যে নন মার্কেট কান্ট্রি, তার মানে হচ্ছে চীনকে ধরা হয়, এদের সাথে যদি কোনো সিগনেটারি যদি কোনো ধরনের অ্যাগ্রিমেন্টে যায় যুক্তরাষ্ট্রের পারমিশন ছাড়া, তো আপনি ইউএসটিআর আপনি এখানে ওয়েবসাইটে পাবেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ওয়েবসাইটে,
তাহলে কিন্তু স্ন্যাপব্যাক ট্যারিফ হবে। স্ন্যাপব্যাক ট্যারিফটা কি, আগে ছিল হচ্ছে 37%, নেমে আসে 19%, আবার 37% চলে যাবে। এবং সেকশন 301-এ ইউএসটিআর-এ আমাদের 10% কিন্তু এখানে হচ্ছে আবার বাড়তি এখানে শুল্কর এখানে একটা 60টা দেশের উপর কিন্তু আসছে। এবং এটার কিন্তু শুনানি হচ্ছে জুলাই 6 তারিখে। এবং এটা কেন বলছে যে, এটা কিন্তু বলছে যে বাংলাদেশের কোনো দোষ না, এটা বলছে যে চাইনিজ সাপ্লাই চেইনে যদি আমরা যদি নির্ভরশীল হই, তাহলে ওখানে শিজিয়াং থেকে যে যদি মনে করি কটন, ইয়ার্ন, ফ্যাব্রিক আসে, তাহলে ওখানে ফোর্স লেবার ইউজ করা হয়, তার জন্য এটার উপর 10% ট্যারিফ। তো যুক্তরাষ্ট্র কিন্তু হচ্ছে ওদের, এবং তার সাথে সাথে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট আছে। থিঙ্ক টুয়াইস অ্যাক্ট কি, এটা অবশ্য প্রপোজড, এটা প্রপোজ, কিন্তু এখানে হচ্ছে এটার থ্রেটটা আছে যে চীনের সমরাস্ত্র যদি কেনা হয়, তাহলে এটা যুক্তরাষ্ট্র এখানে হচ্ছে কুপিত হবে। কিন্তু এখন আপনি বলতে পারেন, খোদ তো প্রেসিডেন্ট ট্রাম্পও তো এখানে হচ্ছে যে বেজিংয়ে গিয়ে শি জিনপিং এর সাথে এখানে দেখা সাক্ষাৎ করছেন। কিন্তু আমরা জানি যে ক্ষমতাশীলদের জন্য সহযোগিতা এবং প্রতিযোগিতা, সহযোগিতা এবং প্রতিযোগিতা, ক্ষমতাশীলদের জন্য নিয়ম অন্যরকম, বড়দের জন্য, কিন্তু যারা হচ্ছে নির্ভরশীল অন্যদের উপরে, তাদের জন্য কিন্তু কোনো প্রকৃত অর্থে এখানে জাস্টিস নেই। অ্যাম্বাসাডার, আমি আবার একটু মালয়েশিয়া ফেরত যাই, যে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার, বিনিয়োগ, হালাল অর্থনীতি, এই যে তিনটা ক্ষেত্রে নতুন সুযোগের কথা বলেছে, এটা কতটা বাস্তবসম্মত বলে মনে হয় আপনার কাছে? মালয়েশিয়ার শ্রমবাজারের যে সমস্যাটা, সেটা হলো যে আপনার আমাদের দেশ থেকে আমরা যতবারই মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর চেষ্টা করেছি, প্রত্যেকবারই দেখা গেল যে একটা সিন্ডিকেশন ফর্ম হয়ে যায়, হ্যাঁ, এবং সেই সিন্ডিকেটের নেপথ্যে থাকে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা। আমরা এর আগে যে আওয়ামী লীগের আমলে দেখলাম যে আপনার মালয়েশিয়াতে অনেক চেষ্টা করার পর মালয়েশিয়ার মার্কেটটা ওপেন করা হলো, সেখানে দেখা গেল যে 3 থেকে 4 জন লোক, যেগুলি প্রথম আলো বিস্তারিত রিপোর্ট করেছে, তার মধ্যে 2 জন প্রাক্তন মন্ত্রী, 1 জন মন্ত্রী তার শ্যাডো কোম্পানির মাধ্যমে, 1 জন জেনারেল যিনি এখন জেলে আছেন, 4 জনই এটার সাথে সম্পৃক্ত ছিল। তো এই লেবার মার্কেটটা আপনার ওপেন করতে গেলে সরকারকে প্রথমে যে কাজটা করতে হবে যে এই ধরনের কোনো সিন্ডিকেট যেন ফর্ম না করে। এবং মালয়েশিয়ার লেবার মার্কেটে শুরু থেকেই আমাদের যে প্রবলেম যেটা ছিল যে আপনার পলিটিশিয়ানরা এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যান। সৌদি আরবে অথবা ইরাকে, ইরানে যখন ব্যবসাটা শুরু হয়, তখন কিন্তু এই সিন্ডিকেশনটা ছিল না, কিন্তু মালয়েশিয়ার লেবার মার্কেটে শুরু থেকেই প্রবলেমটা। তো সরকারকে আপনার মালয়েশিয়াতে শ্রমিকের দরকার আছে, বিশেষ করে আপনার কিছু কিছু সেক্টর থেকে তো তারা বেরোতে পারবে না, যেমন তাদের প্ল্যান্টেশনে তাদের শ্রমিক লাগবে, এবং সেখানে দক্ষ শ্রমিকেরও দরকার নেই, হ্যাঁ, আধা দক্ষ শ্রমিক। এখন আধা দক্ষ শ্রমিক কিন্তু বাংলাদেশে এবং নেপাল ছাড়া কিন্তু আর এখন কেউ পাঠাচ্ছে না। কাজেই বাংলাদেশের ওই মানে মালয়েশিয়াতে ওই চাহিদাটা থাকবে। তারপরে আরেকটা যেই দিক, সেটা হলো যে মালয়েশিয়ান সরকার তাদের যে 2030 সালের মধ্যে তারা যে মডার্নাইজেশনের কথা বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছে, তারপর আপনার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজের কথা বলছে। তো ওই সমস্ত সেক্টরে কিন্তু প্রচুর লোক রিক্রুট হবে, কিন্তু আমরা কি আমাদের শ্রমশক্তিকে সেভাবে কি আমরা প্রস্তুত করছি? আমাদের পলিটেকনিকগুলিতে এখনও পড়ানো হয় আপনার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। আপনি পড়াবেন যেটা এসএমইকে সাপোর্ট করে সেই সমস্ত সাবজেক্ট, না, আমরা পড়াচ্ছি গতানুগতিক বিষয়। তো ওই লেবার মার্কেটের জন্য কিন্তু আমাদের প্রস্তুতি থাকতে হবে। আর হালাল মার্কেট যেটা গ্লোবালি, কিন্তু মালয়েশিয়া কিন্তু হালাল মার্কেটের কিন্তু আমার মনে হয় যে একটা বড় অংশ কিন্তু মালয়েশিয়া নিয়ন্ত্রণ করে। এখন মালয়েশিয়ার সাথে কোলাবোরেশনে গিয়ে আমরা যদি সেই হালাল মার্কেটে, যদি গ্লোবাল হালাল মার্কেটে যদি আমরা ইন করতে পারি, সেটার মধ্যে আমি তো খারাপ কিছু দেখছি না। হ্যাঁ, সো পারভেজ, বাংলাদেশ এলডিসি পরবর্তী অর্থনীতির দিকে যাচ্ছে। সো এই সময়টাতে চীনের সঙ্গে শিল্প, প্রযুক্তি এবং বিনিয়োগ সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ, আপনি যে থ্রেডসগুলোর কথা বলছেন সেটা মাথায় রেখে যদি বলেন। দেখুন, আমাদের পররাষ্ট্র নীতিটা অনেকটা আমাদের অর্থনৈতিক চাহিদার উপরে নির্ভরশীল, যেটাকে বলে ইকোনমিক ডিপ্লোমেসি। এখন এই সরকারের আমলে আমরা দেখছি বেশ জোরে সোরে সামনে আসছে, এবং যেহেতু এটার উপর ছোটোখাটো আমার একটু কিছু পড়াশোনা আছে, এবং আমার মনে হয় না, আমি জানি যে এখানে একটু একটা আর্টিকেলও লিখেছিলাম সিজিএসের যে প্রিমিয়ার জার্নালের উপর, যে ইকোনমিক ড্রাইভার্স অফ বাংলাদেশ ফরেন পলিসি। তো
আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, ব্লক হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, এবং জাপান হচ্ছে আমাদের লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। বৃহত্তম হচ্ছে যে আমাদের আমদানি হচ্ছে পার্টনার হচ্ছে চীন, দ্বিতীয় বৃহত্তম আমদানি পার্টনার হচ্ছে ভারত। এটাও কিন্তু মানুষ ভুলে যায়। তার মানে আপনি এক হিসাবে, এবং সঙ্গে মধ্যপ্রাচ্য রেমিটেন্সের, তো আপনি কিন্তু এই 5টা-6টা ব্লকের সাথে আপনাকে কাজ করতে হবে। ইউরোপ আছে, ইউরোপ, আপনি বললো ইউরোপিয়ান ইউনিয়ন একে, এবং যুক্তরাজ্য আলাদা করে, তো এই পুরোটাই আছে। তো আপনি কিন্তু কোনো আবার এর বাইরে দেখতে আলাদা আলাদাভাবে দেশ হিসেবে বিবেচনা করলে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ওখানে অফকোর্স জার্মানি, না জার্মানি তো ইউরোপে আছে, ইউকে এখন ওখানে অবভিয়াসলি আছে, অফকোর্স অস্ট্রেলিয়া, তারপর এখানে জাপান, এখানে সাউথ কোরিয়াও আছে এক অংশে। কিন্তু আমাদের মূল ফোকাসটা কি? আমাদের চীনের সাথে আপনি যখন কথাটা বলছেন, এখন আমি এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব, উনি যাওয়ার প্রধানমন্ত্রী সফরের আগে, ওই আগের দিনই বোধহয় উনি প্রেস কনফারেন্সে বলেছেন, কোটিং, যে আমরা আশা করছি $6 বিলিয়ন মতো চুক্তি এখানে স্বাক্ষরিত হবে, যাতে আমরা বিনিয়োগ হতে পারে। আমরা সবাই কিন্তু খুব খুশি হয়ে গেছে। কিন্তু আখেরান যখন সব শেষে, ডাস্ট হ্যাজ সেটলড, এবং এটাতে আমরা দেখি যে আমাদের সরকারের অনেক বন্ধুরা খুব এখানে এটা শুনলে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু এটা ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। চায়না কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্স সব কিছু মিলে বলেছে হচ্ছে $300 মিলিয়ন মতো গ্রান্ট এবং অ্যাসিস্ট্যান্স দিবে। খারাপ কিছু না, এবং আমি বলবো টাকার চেয়ে বেশি ছাপিয়ে হয়েছে যে চায়নার কর্তা, আমি বলবো যেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমাদের বাংলাদেশের সরকার প্রধানের একটা র্যাপো হয়েছে, একটা ফেস টু ফেস এনগেজমেন্ট হয়েছে, এবং এটা হচ্ছে পজিটিভ স্পিন। কিন্তুটা হচ্ছে 300 মিলিয়ন দিয়ে আপনি 5 বিলিয়ন যদি ডিভাইড করেন, তার মানে হচ্ছে আমরা যতটা আশা করেছিলাম, আমরা 100 টাকা আশা করলে 5 টাকা পেয়েছি। এবং চীন থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা চাইছি যে আমাদের এখানে বাংলাদেশে যে পরিবেশ যেটা আছে, বিনিয়োগের পরিবেশ, এটা ইনভেস্টর ফ্রেন্ডলি হতে হবে, এখানে ল অ্যান্ড অর্ডার স্ট্যাবলিশ করতে হবে, এখানে করাপশন কমাতে হবে, এখানে স্বচ্ছতা বাড়াতে হবে। এবং এই বছর আমরা বললাম যে আপনাকে মংলাতে আমাকে দিয়ে দিলাম কমানোর কথা যখন তারা বলে, তখন তারা যেন কাউকে করাপ্ট না। এক্স্যাক্টলি। এখন এইটাতে, এবং চীনা প্রজেক্টে আমি আপনাকে ওইটাতেও আমি আসছি তো, এবং তার সাথে সাথে বলেছে এখন তোমরা আমাকে মংলা দিচ্ছ, আবার 1 বছর পর ভারতের চাপে বা যুক্তরাষ্ট্রের চাপে আবার প্রজেক্টটা না সরে যেতে পারে, ওদের ট্র্যাক রেকর্ড তো আছে। এবং 2, চীন কমিট করে অনেক, ডিসবার্স করে কম। 2015 থেকে 2016-তে এবং উইথড্র করতে তাদের কোনো একদমই না। 2015 থেকে অক্টোবর 16-তে 2টা সফর হয়েছিল। শেখ হাসিনা গেছিলেন বেজিংয়ে, আবার শি জিনপিংও আসছিলেন। তখন কিন্তু 20 থেকে 24 বিলিয়ন ডলারের এমওইউ কিন্তু সাইন করা হয়েছিল। কিন্তু তারপর শেষ পর্যন্ত 13টা প্রজেক্টে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা হচ্ছে $8.89 বিলিয়ন। $24 বিলিয়ন হচ্ছে প্রথমে এমওইউ, সবাই খুশি হয়ে গেলাম। তারপর হয়ে গেল ধরেন $9 বিলিয়ন মতো চুক্তি, এবং এরপর থেকে অ্যাকচুয়াল ডিসবার্সমেন্ট কত হয়েছে, এটা হচ্ছে $5.59 বিলিয়ন। সো আপনি যদি দেখেন এমওইউতে কমিটমেন্ট যদি ধরেন, মাত্র 25% হচ্ছে যে চায়নার রিটার্ন দিয়েছে, আর টোটাল কমিটমেন্টে যেটা আছে তার মাত্র 62% রিটার্ন দিয়েছে। তার মানে চীন কিন্তু, এবং এটাও ঠিক, চীন কিন্তু শুধু আমাদের এখানে বিনিয়োগ করবে না, প্রত্যেকটা দেশেই এরকম শুধু বিনিয়োগ করবে না, চীনও চাইবে যে তার সামরিক বলয়ে বাংলাদেশ থাকবে। এবং একমতে আপনি বলতে পারেন কেন পাকিস্তানের স্পেশাল কেস, ইটস অ্যান আউটলায়ার। সো পাকিস্তানের সাথে আমরা বারবার তুলনা করে লাভ নেই, কারণ পাকিস্তানের ভূ রাজনৈতিক অবস্থান এমন যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং হচ্ছে আপনার সেন্ট্রাল এশিয়ার এমন একটা অদ্ভুত একটা এখানে কনফ্লুয়েন্সে আছে। এবং যেহেতু পাকিস্তানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আর্মড ফোর্সেস আসে, তো তারা কিন্তু অনেক কিছু ডিল করতে পারে যেটা এটা ইলেক্টেড গভর্নমেন্ট করতে পারে না। ইমরান খান তো এখনো জেলে। এখন আপনি যদি এইভাবে চিন্তা করেন, আমাদের কিন্তু এটা চিন্তা রাখতে হবে যে চীন কিন্তু আমাদেরকে যদি 2 টাকা দেয়, ওরা কিন্তু 10 টাকা আশা করবে। এটাই কিন্তু চাইনিজ পলিসি, এবং ওরা কিন্তু কোনো ট্রান্সপারেন্সি আছে। হালে চীনের এই ফরেন পলিসি দেখে কিন্তু যুক্তরাষ্ট্র ইনফ্লুয়েন্স হয়েছে। এখন দেখবে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি, এখন কিন্তু এটা অলমোস্ট ইনফ্লুয়েন্স বাই দ্য চাইনিজ। তো এখন আমাদেরকেও এই চিন্তাটা করতে হবে যে, এবং আমাদের জন্য আরেকটা ভয়ের বিষয় আছে। ডোনাল্ড ট্রাম্প আবার পেন্ডুলামের মতো সুইং করে উনি এখন বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার বন্ধু, এবং উনি অচিরেই নাকি ভারত সফর করবেন, একটা ট্রেড এগ্রিমেন্ট ওদের মধ্যে সাইন হবে ডিসপিউট হলে। তখনই দেখবেন যে আবার হচ্ছে 3-4 বছরের যে সম্পর্কের টানপোড়েন ছিল, যুক্তরাষ্ট্র জানে যে ইরানের যুদ্ধে একটা স্টেলমেট হয়েছে, এটা তো আমরা সবাই মানি। তো এটা তো ওরা চীনও এটা সুযোগ নিতে চাইবে। তো 2027-28 সালে যদি তাইওয়ানের সমস্যা হয়,
কোন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র নির্ভর করতে পারবে? ভারত এর ন্যাচারাল, মানে ইন্ডিয়া এখানে ন্যাচারাল এখানে একটা এলিমেন্ট হয়ে যাবে ওটার ডিফেন্সে, এবং তখন আপনি দেখবেন যুক্তরাষ্ট্র এবং ভারতের যদি অ্যালাইনমেন্ট হয় তখন কিন্তু আবার দেখবেন যে বাংলাদেশের প্রতি পলিসিটা ইউএসএ কিন্তু আবার অন্যরকম চেঞ্জ হতে পারে। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা কিন্তু জানি যে ভারতও কিন্তু আমাদের উপরে সাটল প্রেশার দিচ্ছে। 40 মেগাওয়াট কিন্তু আমি পাওয়ার কিন্তু নেপাল থেকে আমদানি করছিলাম, 20 মেগাওয়াটের পাওয়ার কিন্তু আরও আমদানি করার কথা ছিল। ভারত এখানে তার ট্রান্সমিশন ক্যাপাসিটিতে দুর্বলতা আছে বলে এটা কিন্তু অফ করে দিয়েছে। এনডিটিভিতে আপনি যে শেখ হাসিনার কিন্তু বিস্তারিত একটা ইন্টারভিউ আসে, যেখানে উনি খুব গর্বের সাথে দাবি করেছেন উনি আবার ফেরত আসবেন। উনি যাই হোক উনি করেন। ভারত কিন্তু আবার একটা ব্যাপার আছে, যখনই আপনার মনে করুন ঢাকার সরকার যেই হোক, এই ডক্টর ইউনূসের সরকার হোক বা আমাদের এখন যেটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আছে জনাব তারেক রহমানের উপর, যখনই দেখবেন যে ভারতের সাথে যখন বাংলাদেশে এখানে আই টু আই হয় না, তখন শেখ হাসিনার কিন্তু এখানে প্রেস স্টেটমেন্টে দেখবেন ওখানে চলে আসে, সামনে চলে আসে। এটাও একটা সাইকোলজিক্যাল প্রেশার। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জি অ্যাম্বাসাডার, বাংলাদেশকে এখন এমন একটা অবস্থানে এসছে কিনা যেখানে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান আরও অনেক দেশের নাম, অনেক ব্লকের কথা পারভেজ উল্লেখ করলেন, সবার সঙ্গে সমানভাবে সম্পর্কটা এগিয়ে নিয়ে সবচেয়ে বড় কৌশল? সবার সাথে তো ব্যালেন্স করে চলতে হবে, এবং যেটা তো প্রফেসর আব্বাসি তো সব জায়গাতে একই কথাই বলছেন যে যুক্তরাষ্ট্রের উপর আমাদের কোন জায়গায় নির্ভরতা, ভারতের উপর আমাদের কোন জায়গায় নির্ভরতা। যুক্তরাষ্ট্র আমাদের মানে সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমস্ত অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলিকে কন্ট্রোল করে। হ্যাঁ, আমাদের দেশে সিঙ্গেল লার্জেস্ট ইনভেস্টর। হ্যাঁ, ভারতের সাথে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার, নলেজেও তারাই ওইটা নাই বললাম, মানে মিলিটারি স্ট্রেংথ, মানে ইরানের তো মানে তারা কিছু স্ট্র্যাটেজিক ব্লান্ডার করার কারণে তারা সেটা হলো অন্য, তারা ব্লান্ডার পৃথিবীর বহু জায়গায় করেছে, কিন্তু পাওয়ার হিসেবে তারা ওদের মিলিটারি বাজেট এখন $1 ট্রিলিয়ন, স্টিল দি মানে স্ট্রংগেস্ট মিলিটারি সায়েন্স, টেকনোলজি, নলেজ। তো ভারতের সাথেও তো মানে আমাদের অনেক জায়গাতে নির্ভরতা আছে। যেমন আপনি মনে করেন যে আমাদের 54টা কমন রিভার। হ্যাঁ, আমরা মানে কোনো নদী নিয়েই কিন্তু আমরা ভারতের সাথে সমঝোতা না করে কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো না। হ্যাঁ, আপনি এটা গঙ্গা ব্যারেজের কথা বলেন, আপনি তিস্তা ব্যারেজের কথাই বলেন। হ্যাঁ, তিস্তার তো এমন একটা অবস্থা যে এটা আমরা যেই প্রজেক্টই নিয়ে না কেন, যদি চীনের সাথে, তো চীনের সাহায্য নিয়ে তো আমরা ফিজিবিলিটি স্টাডি করব, সেখানে কি ফাইন্ডিংস আসে দেখবেন। এইটা বাংলাদেশ এবং ভারতকে একসাথে বসেই একটা সমন্বিত প্রজেক্ট প্রণয়ন করতে হবে তিস্তাতে। তো সব ব্যাপারে আসলে আমাদের তো নির্ভরতা আছে, তো সেইখানে আপনি কোনো দেশের দিকে মানে ঝুঁকে পড়াটা খুবই বিপজ্জনক হবে। তবে চায়নার উপর আমাদের যে নির্ভরতা সেটা তো হিস্টোরিক, এবং ওই নির্ভরতাকে কিন্তু আপনি ওইটা থেকে তো বেরোয় আসতে পারবেন তাও কিন্তু না। আপনার ধরেন যে আমাদের মিলিটারি হার্ডওয়্যারের কথাই বলেন, আমাদের 60 থেকে 70% মিলিটারি হার্ডওয়্যার চায়না থেকে আসে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালের সিংহভাগ চীন থেকে আসে। কাজে সেখানে মানে আমরা কত কৌশলের সাথে আর কি আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করব, সেটা মানে একটা বড় ব্যাপার। পারভেজ, অনেকে বলছেন না, সবাই না বলে, যে বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি কোনো পক্ষ নেওয়া নয়। আপনি চীনের পক্ষে যাবেন বা আমেরিকার পক্ষে যাবেন বা ভারতের পক্ষে, কিন্তু ঝুঁকি এই জায়গায় যে অনেকের কাছে বা অন্যদের কাছে এমন একটা ধারণা তৈরি হওয়া যে বাংলাদেশ ইতিমধ্যেই পক্ষ বেছে নিয়েছে। সো এই মূল্যায়নের সঙ্গে আপনি একমত কিনা? পারসেপশন ডাজ ম্যাটার। কেন আমি যে সিগন্যালিংটা করছি সেটা কিন্তু অত্যন্ত এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দেখেন ডক্টর ইউনূসের সরকারের আমলে প্রথমেই কিন্তু একটা আন্দাজ মানুষ করে ফেলেছিল যে যেহেতু দ্য ক্লিনটনস বা জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের খুব সুসম্পর্ক ছিল, এবং যুক্তরাষ্ট্র যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগ সরকারের উপর ক্রমাগত চাপ দিয়েছিল, এমনকি গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্ট, যেটার জন্য আমাদের এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কমে গেছে, এবং অফকোর্স তার সাথে আমাদের ওয়েস্টার্ন পার্টনার্সও ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন, আপনার এখানে জাপান, তারপর হচ্ছে অবভিয়াসলি ইউকে, অস্ট্রেলিয়া, সবাই ছিল এখানে, সাউথ কোরিয়া ওর মতো এখানে রোল প্লে করেছে। তো
এইরকম একটা ওয়েস্টেরই কিন্তু এখানে আমাদের ডেমোক্রেসি রেস্টোরেশনে কিন্তু একটা বড় অবদান আছে। যদিও এখন ডোনাল্ড ট্রাম্পের আমলে এখন ডেমোক্রেসিটা বা এখানে ওরা ওইভাবে ওটাকে আমার মনে হচ্ছে গুরুত্ব দিচ্ছে না, আবার আসবে প্রেসিডেন্সি চেঞ্জ হওয়ার পর। তো তখন মনে হলো যে না, খুব বেশি বোধহয় আমরা খুব কাছাকাছি চলে গেছি যুক্তরাষ্ট্রের এখানে বলয়ের মধ্যে। এখন আমার এখানে মনে হচ্ছে যে এখানে ভারতের একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট হওয়ার না সুবিধাও আছে অসুবিধাও আছে। সমস্যা হচ্ছে প্রথম থেকে কিন্তু জামাতের এখানে কিন্তু একটা খুব মানে সুচারুভাবে একটা কাজ করেছে যে একটা মানুষের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ইমপ্রেশন দিয়েছে যে জনাব তারেক রহমান যখন আসছে ভারতের সাথে সম্পর্ক রিসেট করে আসছে এবং তার ভারতের সাথে আগের মতো যদি শেখ হাসিনা সরকার আমরা যে সহযোগিতা পাবে। চীন সফরের পরে এখনো অনেকে মনে করেন যে ভারতের সাথে সম্পর্ক হবে। তো সুতরাং এটা কিন্তু এক ধরনের একটা নেগেটিভ পারসেপশন আছে। এবং আপনি দেখেছেন যে আমাদের যদি আপনি ইলেকট্রাল ম্যাপে দেখেন আমাদের ইন্ডিয়ার বর্ডার এলাকাগুলোতে কিন্তু হচ্ছে আমরা এখানে হচ্ছে যে এখানে বিএনপি এদিকে জামাত ওইদিকে জামাত কেন এখানে বর্ডার কিলিং ইত্যাদি দিয়েছে। 91 নির্বাচনে কিন্তু হয়েছে এটা হচ্ছে না, কিন্তু এবার বড় আকারে হচ্ছে এবং অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট কাজ করছে। এবং ইন্ডিয়ারও আবার কিছু কিছু জিনিস আছে। দেখুন আমাদের তো অবজেক্টিভলি বলতে হবে ইন্ডিয়া তো খুব বেশি আমাদের চেয়ে ডিফারেন্ট না। ওদের শুধু দেশপ্রেমটা আছে, আমাদের দেশপ্রেমটা কম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো ওদের ফরেন পলিসি না পুরোপুরি চেঞ্জ হয়নি, কেন এখনও সেই গায়ের জোরের ব্যাপারটা আছে। প্রথমেই যখন ওরা দেখলো যে চীনের সাথে সম্পর্কটা এখানে একটা রিসেট হওয়ার সম্ভাবনা আছে, সফর নিয়ে একটা ঝামেলা আছে, তখনই দেখেন পুশিনের কাহিনী শুরু হয়ে গেল। দেখুন একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট হলে তাতে পাবলিক পারসেপশনটা রাখতে হবে। উনি যদি ধরেন তর্কের খাতিরে যদি চীনের সফর পর ভারতে যেতেন, কি দুনিয়াটা উল্টাতো। এই মিয়ানমার বা বার্মা যেটাই বলেন সময় তো চলে যায়নি। তো মিন অং হ্লাইং তো এখানে হচ্ছে প্রথমে গেলেন ভারতে, আপনার মিয়ানমারের যে কারেন্ট প্রেসিডেন্ট বার্মিজ প্রেসিডেন্ট উনি প্রথমে গেলেন ভারতে, তারপর গেলেন চীনে। দুই দেশই কিন্তু খুশি। তো এখন এইটাতে এমন কিন্তু এবং ওটার জন্য যে একটা স্ট্রং স্টেটমেন্ট করতে হবে। দেখুন ইন্ডিয়া তারপর আবার কি করলো, যখনই হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের সাথে এখানে এক ধরনের আর্ট এখানে সাইন করতে হবে, তখন শেখ হাসিনার একটা বক্তব্য, তখনই দেখা গেল আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট এখানে ঝটিকা মিছিল। দেখুন এইগুলোও কিন্তু হচ্ছে এক ধরনের নেগেটিভ এখানে একটা কনসিকুয়েন্স হয়। এভরি অ্যাকশন ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এটাকে হয়তো কাউন্টার করার জন্য হয়তো চায়না ভিজিটটা কিছু অংশে হয়েছে। কিন্তু আমি আবারও বলবো ইন্ডিয়া চায়নার খেলা খেলতে গিয়ে আমরা কিন্তু ইউএসএ এখনও কিন্তু যে যাই বলে জানি এই প্রোগ্রাম যখন আপনার টেলিকাস্ট হবে মানুষ আমাকে কোন দেশের মানে ধরে এখানে গালিগালাজ করবে, কিন্তু কথা তো সত্যি ইউএসএ ইজ স্টিল দ্য আনকোয়েশ্চন সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, চায়না ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এবং হচ্ছে ক্লোজ এখানে হচ্ছে কম্পিটিটর। এবং চায়নার মধ্যে আর আমেরিকার মধ্যে কোঅপারেশন কম্পিটিশন আছে। ভিয়েতনামও তো এখানে হচ্ছে চায়না এবং ইউএসএর মাঝখানে এটা ব্যালেন্স করছে, প্রত্যেকটি দেশই করছে। কিন্তু আমাদেরকে আমরা অবশ্যই চীনের মধ্যে এখানে রিজিনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে ঢুকতে চাই, সবচেয়ে লার্জেস্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ডস ইমপ্রুভ করতে ওটার জন্য লাগবে 10 বছর, 5 থেকে 10 বছর। কিন্তু এই যে সুযোগ সুবিধা নেওয়ার জন্যে আমাদেরকে খুব সতর্ক হতে হবে যে আমরা অলরেডি দাবার গুটি হয়ে গেছে, আমরা চাই না চাই এগুলো বলে লাভ নেই। কিন্তু আমাদেরকে করতে হবে যে আমরা যাতে এই নতুন কোল্ড ওয়ারের ব্যাটেল ফিল্ড যাতে এখানে না হয়, এটাতে কিন্তু পলিটিক্যাল কনসেনসাস হতে হবে। এবং আপনি বলবেন তাহলে কী রকম ফরেন পলিসি করব, আমি যদি সব ফরেন পলিসি সলিউশন বলে দিত যারা এটার সাথে দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করছে, তো তারা নিশ্চয়ই দেখছেন, তারা করবেন। অ্যাম্বাসেডর কামরুল, চীন মালয়েশিয়া এই ভিজিটের পরে কি দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব সেটা কি বাড়ছে বলে মনে হয় পারবে? এখন মানে চীনের প্রস্তাবগুলির সাথে বাংলাদেশ কিভাবে নিজকে সমন্বয় করে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন এর আগে চীন বাংলাদেশকে সাবমেরিন দেয়, যেটা নিয়ে ভারতের তীব্র আপত্তি ছিল। হ্যাঁ, তারপর আমাদের বিমান বাহিনী তো গত 10 থেকে 15 বছর বিমান বাহিনীতে কিন্তু কোনো নতুন প্রকিউরমেন্ট হয়নি। আমাদের তো বিমান প্রকিউর করতে হবে। এবং আমরা আওয়ামী লীগের আমলে আমরা 3টা দেশের সাথে আলোচনা শুরু করি, রাশিয়া সুকোই 39, তারপরে ফ্রান্সের সাথে হলো আপনার রাফায়েল, আর যে ব্রিটেন ইটালির যে জোট সেখান থেকে গেল ইউরোফাইটার টাইফুন। তো এর মধ্যে আপনার বিশেষ করে আপনার এই অপারেশন সিঁদুরের ব্যর্থতার পরে J-10 এবং J-17 আবার সামনে চলে আসে। তো
ওই সমস্ত কারণে আমাদের তো ধরেন এয়ারফোর্সেরও আমাদের মানে সংগঠিত করতে হবে আমাদের। আমরা যেমন আপনার এখন মডার্ন ওয়ারফেয়ারে যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হলো যে এখন তো আর কনভেনশনাল ওয়েতে যুদ্ধ হচ্ছে না। আমরা যদি বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়ার যে সর্বশেষ যুদ্ধ লিমিটেড স্কেলে, তারপরে ইরান সাথে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেখানে তো যুদ্ধের চরিত্রই বদল হয়ে গেছে। তো আপনার এখন আমাদেরকে দেখা যাবে যে আমাদের আর্টিলারিকে স্ট্রং করতে হবে, আমাদের ড্রোন ডিপেন্ডেন্ট মানে সেনাবাহিনী সাজাতে হবে। তো এগুলি করতে গেলে তো ধরেন বাংলাদেশে যদি, এবং বাংলাদেশে তো এক ধরনের বাংলাদেশের ধরেন ইকোনমি যেভাবে সামনে আসছে, মানে ইট ইজ গ্রোয়িং, হ্যাঁ, এবং আমরা তো $500 ট্রিলিয়ন তো বোধহয় আগামী বছরের মধ্যে আমরা পৌঁছে যাব ইকোনমি সাইজ। তো সব মিলিয়ে বাংলাদেশের কিন্তু কিছু জায়গাতে এখন অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা হলো যে আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা দরকার। কারণ আপনার যদি শক্তিশালী সেনাবাহিনী যদি আপনার না থাকে, আপনার ফরেন পলিসিতে আপনি কোনো সুবিধাজনক আপনি ডিভিডেন্ড পাবেন না। মানে আপনাকে আলোচনার টেবিলে আপনাকে গুরুত্ব দিবে আপনার ইকোনমিক স্ট্রেংথ কতটুকু, আপনার মিলিটারি স্ট্রেংথ কতটুকু। শুধুমাত্র আপনার মানে আপনি ইকোনমিক্যালি আপনি এগিয়ে গেলেন, আপনি মিলিটারিকে উপেক্ষা করলেন, তাতে কিন্তু হবে না। আমি সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর ছোট দেশ, কিন্তু সিঙ্গাপুরের এয়ারফোর্সের যদি আপনি স্ট্রেংথ দেখেন, ইউ উইল বি জাস্ট সারপ্রাইজড। তাদের নেভির যদি স্ট্রেংথ দেখেন, ইউ উইল বি জাস্ট সারপ্রাইজড। তো বাংলাদেশ যদি মানে একটা রোল প্লে করতে থাকে, এবং সেই ডেফিনেটলি, এবং মিয়ানমারের, আমি ভারতের কনটেক্সট বাদ দিলাম, মিয়ানমারের কনটেক্সটেও কিন্তু আমাদের বিশেষ করে নেভি এবং আমাদের এয়ারফোর্সকে শক্তিশালী করতে হবে। সো অ্যাম্বাসাডারের কথা যে শেষ, তো যে কারণে মানে আমি মনে করি যে বিশেষ করে আমি মানে ইন্ডিয়ান ওশনের কনটেক্সটে না, বে অফ বেঙ্গলের কনটেক্সটে বাংলাদেশকে সিরিয়াসলি ভাবতে হবে এবং অন্যরা বাংলাদেশকে সিরিয়াসলি নেবে। সো অ্যাম্বাসাডার কামরুলের কথার পথ ধরে এবং আপনার আগের কথার সূত্র ধরে আমার প্রশ্ন যে বাংলাদেশ কি এখন স্ট্র্যাটেজিক মিডল পাওয়ার হওয়ার পথে এগুচ্ছে কি না, নাকি ওই অবস্থানে পৌঁছতে আসলে অনেক সময় লাগবে, আদৌ পৌঁছতে পারবে কিনা? দেখুন, নিজেকে কিন্তু মানে সবসময় আমার গোলটা থাকা উচিত যে আমি আরো ভালো করব, এবং আমি চাই আমাদের দেশে একটা মিডল পাওয়ার হোক, এটাই আমাদের হচ্ছে কাম্য। কিন্তু এত আমাদের অর্থনৈতিক মানে এখানে দুর্বলতা আছে, এত আমাদের নির্ভরশীলতা আছে বিদেশি প্রযুক্তির উপর, এত আমাদের দেশের রাজনৈতিক অনৈক্য আছে, এবং আমরা ধরি এক একটি রাজনৈতিক দল এক একটি বিদেশি এখানে রাষ্ট্রের সাথে হচ্ছে বিশেষভাবে অ্যালাইড। তো এইরকম একটা অবস্থা কিন্তু মিডল পাওয়ার হওয়ার কিন্তু থেকে বহু দূরে আছে। নিম্ন মধ্য আয়ের দেশ আমরা কিন্তু $3000, এবং হচ্ছে যে আপনার মিডল ইনকাম বলতে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যে আপনার হচ্ছে $1600 উপর থেকে, ইফ আই রিমেম্বার কারেক্টলি, থেকে অল দ্য ওয়ে 13,400 সামথিং। তো আমাদের কিন্তু এখন মিডল ইনকাম হতেও কিন্তু সময় আছে, অনেক সময়টা লাগবে। এবং আমাদের যত বৈদেশিক ঋণ বাড়ছে, এটা কিন্তু এবার কিন্তু বাজেটের প্রায় 40 থেকে 50% মতো বাজেট কিন্তু বিদেশি অর্থায়নে হবে। যেই দেশ যত বেশি আমাদেরকে ঋণ দিবে তাদের কিন্তু প্রভাব আমাদের উপর বেশি হবে। তো চীনের প্রভাব হোক, যুক্তরাষ্ট্রের প্রভাব হোক, তো এইগুলো কিন্তু আমাদের উপর এখানে এই ইনফ্লুয়েন্সটা হবে। তখন কিন্তু আমাদের অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি হবে, সবগুলোর উপরে কিন্তু এখানে ইনফ্লুয়েন্স হবে। আমাদের বলবো যে নতুন সরকার যখন আসলো, এটা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, এবং ইউএসএ সুপ্রিম কোর্ট তো এখানে এই ট্যারিফের উপর কিন্তু এরা বলেছে আনকনস্টিটিউশনাল বলে থামিয়ে দিয়েছে। আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এই সময় কিন্তু নেগোশিয়েট করা উচিত, যে পারলে কিছু যদি ফেভারেবল কনসেশন নেওয়া যেতে পারে। কিন্তু বেশ ওইগুলো না করে আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক সাংঘর্ষিক একটা পজিশনে চলে যেতে পারছি, এবং আমরা মনে করছি আমরা সবাইকে ম্যানেজ করতে পারবো। কিন্তু এটাও ঠিক যে আমাদের সবাইকে ম্যানেজ করার জন্য এই যে বড় বড় সুপার পাওয়ার্স, ইমার্জিং পাওয়ার, এদেরকে করার জন্য কিন্তু মুনশিয়ানার দরকার আছে। তো এই মুনশিয়ানাটা আমাদের মধ্যে এখনও আসেনি, বাট আশা করব যে এটার উপর ইনভেস্ট করবে সরকার, এবং এটার উপর হচ্ছে আমাদের কেপেবল, এখানে যে ফরেন পলিসি বলেন, আমাদের ইকোনমিক পলিসি বলেন, আমাদের মিলিটারি ডক্ট্রিন, সব ইন্টিগ্রেটেড হতে হবে। কিন্তু এটা থেকে এখন আমাদের কাজ শুরু করতে হবে। অ্যাম্বাসাডার, সো আমরা যদি একটু শেষের দিকেও ওই দুটো সফরের সাফল্য কি দিয়ে মাপবেন আপনি? স্বাক্ষরিত চুক্তির সংখ্যার বিচারে, নাকি আগামী কয়েক বছরে বাস্তবায়িত প্রকল্প বা বিনিয়োগ? একটা ভিজিট ছিল,
নতুন একটা সরকার এসছে, প্রথম সফর মাত্র মানে 5 না 6 মাস সরকারের সময় তারা অতিক্রম করলো, 4 মাস। তো প্রায়োরিটি ঠিক করতে হবে কোন জায়গাতে আপনার তাদের মানে তারা গুরুত্ব দিবে। তো চীন সফরে আমার মনে হয় যে অনেকগুলি বিষয় কিন্তু আলোচনা হয়েছে, যদিও এটা আপনার কিছুটা আপনার যৌথ ঘোষণাপত্রে এসেছে, কিছুটা আপনার আমাদের প্রেস কনফারেন্সে এসেছে, কিছুটা আপনার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয় সেখানে কিন্তু আমরা একটা মোটামুটি একটা রূপরেখা পাই। আমার ধারণা হলো যে আমাদের প্রধানমন্ত্রীতে গেলেন, এটা তো একটা পাল্টা একটা ভিজিট হবে, সেই ভিজিটের আগে দেখবেন যে সহযোগিতার কোন কোন জায়গাগুলিতে আমরা করব, গুরুত্ব দিব। যেমন অ্যাগ্রিমেন্টের বিষয়গুলি চলে আসবে, যেমন শি জিনপিং যখন আসলো তার আগে তো আমাদের অনেকগুলি ভিজিট হয়েছে, এবং মানে টানা 8 থেকে 10 বছর ধরে আমরা বিভিন্ন এরিয়া কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি। আর এবারে ভিজিটে মানে কয়েকটা তো অ্যাচিভমেন্ট তো আছে, যেমন মনে করেন যে আপনার তিস্তা ব্যারেজের ব্যাপারে ফিজিবিলিটি স্টাডিতে চীন আমাদের সাথে কাজ করবে বলেছে। তারপরে দুটো ইকোনমিক জোনে তারা বিনিয়োগ করবে বলেছে, যদিও একটা নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ এই মংলার ভারতকে দিয়েছিলাম সেটা এখন বাতিল করে কেয়ারটেকার বাতিল করলো, আর এই গভর্নমেন্ট এসে সেটা চীনকে দিল। তো চীনে কিন্তু মানে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি প্রফেসর আব্বাসির কথা সূত্র ধরেই বলছি, যে সেটা হলো যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের কিন্তু নিজেরও উপলব্ধি হলো যে তাদের অনেকগুলি ইনভেস্টমেন্ট সঠিক হয়নি, ঠিকভাবে ফিজিবিলিটি স্টাডি হয়নি, এবং মানে এটার পিছনে তো মানে সবাই যেটা বলে যে চীনের যে কোনো বিনিয়োগের সাথে দুর্নীতির একটা বড় সম্পর্ক থাকে, অস্বচ্ছতা বেশি। যেমন আপনার এতদিন পরে চীনারা উপলব্ধি করেছে যে হামানটোটাতে তাদের যে ডিপসি পোর্টে শ্রীলঙ্কায় সেটা ফিজিবল ছিল না। তারপরে কেনিয়ার যে তারা রেলে যে ইনভেস্ট করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটা আপনার কবে যে আপনার মানে আপনার ক্যাপিটাল আনতে পারবে, নো ওয়ান নোস। তো চীনারা কিন্তু এখন মানে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলেন অথবা যেটাই বলেন, বিনিয়োগের আগে কিন্তু চীনারা এখন চীনা সরকার ফিজিবিলিটি স্টাডি করবে, এটাতে তারা খুব গুরুত্ব দিবে যে এই প্রজেক্টটা ভায়াবল কিনা। পারভেজ, বর্তমান আন্তর্জাতিক বাস্তবতা আমরা একটু যেহেতু শেষের দিকে, সো বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ এখন কি বলে মনে হয়? এখানে ব্যালেন্স রক্ষা করে চলা, ডিপ্লোম্যাটিক মানে ইকোনমিক ডিপ্লোমেসি অর সিকিউরিটি? সবার আগে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্কটা আছে ওটাকে টিকিয়ে রাখা, ওটাকে আরও উষ্ণ করা। যদিও আমি জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আছেন এটা রাখাটা অত্যন্ত কষ্টের, মানে ওনার 150 বছরের মিত্র যুক্তরাজ্যের জন্য এত কষ্ট হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের পার্টনার, ট্রান্সঅ্যাটলান্টিক অ্যালায়েন্স, কানাডাও চলে গেছে, জাপান সরে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমি আবারও বলছি, যুক্তরাষ্ট্র আমরা এখন বলছি যে এই তো এখন ওদের সুপার পাওয়ার স্ট্যাটাস চলে যাবে, কিন্তু এখনও বলছি দ্য ইউএস হ্যাজ আ লট অফ রিজার্ভস ইন দেম, lot of resources in them, lot of expertise in them, and they will continue to dominate for at least the next 3 decades. এটা আমার এস্টিমেট, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয়। তো যুক্তরাষ্ট্রের সাথে আমরা যদি অ্যালাইন্ড হতে পারি, পশ্চিমা দুনিয়া এবং জাপান এবং হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, আপনার ইউনাইটেড কিংডম, সবাই তখন একটা অ্যালাইনমেন্টে চলে আসে। যুক্তরাষ্ট্রকে ফিক্স করে আমরা যতটা পারি চীনের সাথে আমরা এখানে একটা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চাইবো, যদিও বা চীন চাইবে যে তাদের সামরিক বলয় বা অল্টারনেট ওয়ার্ল্ড অর্ডারে ওরা আমাদেরকে ধরে নেওয়ার জন্য। এবং যেহেতু আমাদের প্রতিবেশী ভারত, সম্পর্কটা দরকারের চেয়ে বেশি খারাপ করাটা উচিত না, কিন্তু অবশ্যই আমাদের যে হচ্ছে সেলফ রেসপেক্টে ধরে রেখে ভারতের সাথে আমাদের ডায়ালগও কন্টিনিউ করতে হবে। ভারতের সাথে এখানে ভারতের অন্যায় আবদার মানার কোনো দরকার নেই, কিন্তু আবার দরকারের চেয়ে বেশি আপনি মনে করুন আমাদের নতুন বন্ধু হয়েছে তুরস্ক, বা আমাদের ওখানে যে পুরানো আমাদের ভালোবাসা ফেরত পেয়েছে আমাদের পাকিস্তানিদের সাথে, নিশ্চয়ই সবার সাথে এনগেজ করব। এবং আমার মনে হয় ভারত একটা ভুল করছে যে সার্কটাকে রিভাইভ করছে না, কেন ওটাও কিন্তু ভারতে একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে হচ্ছে সার্কটা সবচেয়ে বেশি এখানে কেন রিভাইভ হয় না, কেন ভারত হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার কেন্দ্রে এবং সার্কেরও কেন্দ্র হচ্ছে ভারত। ওটাতেই করলে কিন্তু এখন, এবং পাকিস্তান কিন্তু এখন মধ্যপ্রাচ্যের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাসিফিকেশনে দেখা হয় এখানে মিনা রিজনের সাথে যুক্তরাষ্ট্র চাইছে এখন হচ্ছে মধ্যপ্রাচ্যে কিন্তু পাকিস্তানকে দিয়ে ওরা আরো ব্যবহার করতে। এখন এইরকম সময় কিন্তু হচ্ছে একটা মোক্ষম সময় যে সার্কটাকে ভারতে রিভাইভ করা, কারণ ভারতের গুডউইলে এখন একটা ট্রাস্ট ডেফিসিট হয়ে গেছে।
এবং সঙ্গে সঙ্গে পাকিস্তান থাকবে না শুনলে হয়তো তারা তারা অতি উৎসাহী হবে, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক ট্রাই করেছে অনেকগুলো শুধু লাস্ট এখানে একটা পয়েন্টই বলবো, আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের বন্ধুদেরকে আমাদের এনগেজ করতে হবে এখনই, যে আমাদের চীনের সাথে শুধু অর্থনৈতিক বিনিয়োগ আছে, চীনের সাথে আমাদের এখানে হচ্ছে একটা ট্রেড রিলেশনশিপ আছে, এবং আমরা যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থের পরিপন্থী কোনো কাজ করব না। কেননা যে ক্ষমতাশীল, যে আপনার এখানে গ্রামের সর্দার, তাকে খুশি রাখতেই হয়। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং অ্যাম্বাসাডার কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে কথা বলছিলাম এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর বিষয়ে আলোচনা করতে গিয়ে, এবং বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে সবার সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলবার জন্যে। এই ভারসাম্য বজায় রাখাটা জরুরি বাংলাদেশের মতো দেশের জন্যে, কিন্তু সবসময় সেটা সম্ভব নাও হতে পারে। সম্প্রতি খেলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাজি ধরলে পস্তাতে হবে না। এটার যদি আপনি অন্যভাবে বিবেচনা করেন, রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে, তার একটা অর্থ দাঁড়ায়। আমি তার কথাকে উড়িয়েও দিচ্ছি না, সমর্থনও করছি না, কিন্তু কথাটা আমি স্মরণ করিয়ে দিলাম। এবং এই জায়গায় প্রধানমন্ত্রীর চীন সফর শেষে যে একটা অনেকের মধ্যে ধারণা হয়েছে যে বাংলাদেশ আর ভারসাম্য না, বাংলাদেশ আসলে একটা পক্ষ বেছে নিয়েছে, এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক। আপনি চীনের পক্ষে বাজি নাও ধরতে পারেন, ধরতেও পারেন, যুক্তরাষ্ট্রের পক্ষে বাজি ধরতেও পারেন, নাও ধরতে পারেন, অন্য যে কোনো দেশের পক্ষে বাজি ধরতে পারেন, না ধরতে পারেন, তাদেরকে সমর্থনও করতে পারেন, কিন্তু একটা পক্ষ বেছে নিয়ে যদি এটা পারসেপশন দাঁড়ায়, সেটা বাংলাদেশের জন্য কিন্তু ভবিষ্যতে বিপজ্জনক হবে। এবং যদি বেছে নিতেই হয়, তাহলে আসলে বিবেচনায় নিতে হবে যে কোন পক্ষে ঢুকলে লস ড্যামেজ যেভাবে বলি না কেন সেটা কম হবে, ঝুঁকিটা কম থাকবে। বাংলাদেশ বোধহয় এই জায়গায় এই সিদ্ধান্তে এখনও সেই অর্থে উপনীত হয়নি রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে। সাধারণভাবে একটা ধারণা আছে, আমার অতিথিরাও নানাভাবে সেই ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক বিবেচনায় এই সিদ্ধান্তগুলো কিন্তু অত্যন্ত জরুরি এবং অত্যন্ত সুবিবেচনা প্রসূত হওয়া উচিত এবং ভবিষ্যৎকে মাথায় রাখা উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।